মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে এফআইআর এর প্রতিবাদে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত পরিবর্তন। পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত থেকে পিছু হটল মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে চালু রয়েছে জরুরি পরিষেবা এবং ওপিডি। মেদিনীপুর মেডিকেলে গিয়ে পৌঁছলো জুনিয়র ডক্টরস ফ্রন্ট ও সিনিয়র চিকিৎসকদের সংগঠন। বিকেলে অধ্যক্ষের সঙ্গে বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে সিদ্ধান্ত। আপনারা গতকাল জানেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনার দায় হচ্ছে চিকিৎসকদের। একেবারে গাফিলতির দায় দিয়েছিলেন তিনি চিকিৎসকদের ঘাড়ে। জুনিয়র চিকিৎসক নার্স সহ 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়। একবারে নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এবং তারপরে 12 জন চিকিৎসক সহ অনেকের বিরুদ্ধে এফআইআরও হয় এবং সিআইডি তদন্ত করবে মুখ্যমন্ত্রী তখনই জানিয়ে দেন। যার ফলে তখনই জুনিয়র চিকিৎসকরা তারা সিদ্ধান্ত নেন যে মেদিনীপুর মেডিকেল কলেজে তারা কর্মবিরতির সিদ্ধান্ত নেন। কিন্তু সেই পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত থেকে পিছু হটল মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে যে সিদ্ধান্ত হয়েছে যে মেদিনীপুর মেডিকেলে গিয়ে যখন জুনিয়র ডক্টরস ফ্রন্ট ও সিনিয়র চিকিৎসক সংগঠন তারা পৌঁছবে এবং বিকেলে অধ্যক্ষের সঙ্গে বৈঠক হবে, তারপর তারা পরবর্তী পদক্ষেপ জানাবেন। মেদিনীপুর মেডিকেল কলেজের 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার কথা মুখ্যমন্ত্রী গতকালই ঘোষণা করেন। কারণ প্রসূতি মৃত্যুর দায় নিতে হবে চিকিৎসকদের। তাদের গাফিলতির কারণেই এই এক প্রসূতির মৃত্যু, 4 জন অসুস্থ হয়েছে, এমনটা গতকালই জানান মুখ্যমন্ত্রী। দেখুন, যা হলো পশ্চিমবঙ্গের বুকে এটা একদম আনপ্রেসিডেন্টেড। একসঙ্গে 6 জন সিনিয়র ডাক্তার, 6 জন জুনিয়র ডাক্তার, যাদের মধ্যে একজন ইন্টার্ন আছে, তারা একসাথে সাসপেন্ডেড হয়ে যাবে, এটা পশ্চিমবঙ্গের বুকে কোথাও কোনোদিন হয়েছে বলে আমাদের মনে হয় না। এবং যে কাণ্ড চলছে, এই সেলাইন কাণ্ড, এবং এটা তো আজ থেকে নয়, এটা প্রায় 2015 সাল থেকে আপনারা জানেন সেই সেলাইন নিয়ে আমার কিছু চিকিৎসক অভিযোগ করেছিলেন, তারপর থেকে চলছে। তার থেকে নজর ঘোরানোর জন্য এবং মানে একদম স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতার দায় অন্য ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা বলে আমাদের মনে হচ্ছে। এবং এটা ঠিক যে এর জন্য যদি কোথাও যদি কারো কাজে কোথাও গাফিলতি হয়, সরকারের নিয়মই আছে, সেই নিয়মের মধ্যে তাদেরকে শোকজ করতে পারে, সাসপেন্ড করতে পারে, সবই করতে পারে। কিন্তু ঘটনাক্রম আমাদের বলছে যে একদম প্রশাসন এই মৃত্যুর দায় মানে তাদেরকে নিতে হবে। তার কারণ তারা যদি প্রথম থেকে এটাতে সতর্ক হতো, স্বাস্থ্য একটা সংবেদনশীল বিষয়, তারা যদি যুদ্ধকালীন তৎপরতায় তারা যদি এটাতে হস্তক্ষেপ করতো, তাহলে এই মায়েরা বেঘরে তারা প্রাণ হারাতো না। অর্থাৎ চিকিৎসক মানুষ গুণটা সহ চিকিৎসকদের একাংশ তারা কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে, স্বাস্থ্যমন্ত্রীকে। তারা বলছেন এর দায় রাজ্যকেই নিতে হবে, কারণ জেলায় জেলায় হাসপাতালগুলোর যে অবস্থা তার দায় রাজ্য সরকারের। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় 12 জন চিকিৎসককে সাসপেন্ড করে আসলে এই ব্যর্থতার দায় রাজ্য সরকার চিকিৎসকদের ঘাড়ে ঠেললেন, এমনটাই মনে করছেন চিকিৎসকদের একাংশ। আপনারা জানেন অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে এফআইআরও করা হয়। তার প্রতিবাদে আজকে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নেয় মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা। যদিও সেই সিদ্ধান্ত থেকে তারা পিছু হটেছেন, অধ্যক্ষের সঙ্গে বিকেলে বৈঠকের পর তারা তাদের পরবর্তী পদক্ষেপ জানাবেন। মেদিনীপুর মেডিকেল কলেজে নিষিদ্ধ কোম্পানির, ব্ল্যাকলিস্টেড কোম্পানির ওষুধ রিঙ্গাল ল্যাকটেট ফ্লুইড পেয়ে মা মারা গেল, আরও 3 জন মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। 10 মাস আগে মার্চ মাসে 2024-এ কর্ণাটকে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডকে ব্যান করে দিল সেখানে, এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে জানালো যে এই কোম্পানির ওষুধ সাবস্ট্যান্ডার্ড। তারপরও যথেচ্ছভাবে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলোতে এই ফ্লুইড চলল, ম্যানিটল চলল এই কোম্পানির, আইভি প্যারাসিটামল চলল। এই যে ফ্লুইড পেয়ে মায়েদের এই যে মৃত্যু হয়েছে কিনা এটা বিচার বিভাগীয় তদন্ত হোক। এখানে ডাক্তারদেরকে বলির পাঠা করে তো সরকার, স্বাস্থ্য প্রশাসন
নিজেদেরকে গা বাঁচাতে পারে না, এর বিরুদ্ধেই কিন্তু মেডিকেল সার্ভিস সেন্টারের প্রতিবাদ। যে আর কত মায়ের মৃত্যু হলে, আর কত মেয়ের মৃত্যু হলে, অভয়ের মৃত্যু হয়েছে, মামনির মৃত্যু হয়েছে, আর কত মৃত্যু হলে তবে তাদের বিবেক জাগ্রত হবে। আর ডাক্তারদেরকে বলির পাঁঠা করে কেউ বাঁচতে পারবে না। সরকারের এই ভুল পদক্ষেপের জন্য আগামী দিনে আরো অনেক মামনি হতে চলেছে, সেটাকে আটকাতে হবে। 9 তারিখে মারা যাওয়ার পর 10 এবং 11 তারিখেও একই সেই ফ্লুইড চলেছে, তারপর সরকার টনক নড়ে তারপর তারা বিজ্ঞপ্তি জারি করেছে। এ তো অন্যায়, বিরাট অন্যায়, কনস্পিরেসি। মেদিনীপুর মেডিকেল কলেজের আজকের স্বাস্থ্য পরিষেবার ছবিটা কি, রোগীর পরিবারের আত্মীয়রা তারা কি বলছেন? রাজবাবু, আপনারা ডাক্তার দেখাতে পেরেছেন? অনেকেই পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না। আপনি কি পেরেছেন? আমি গতকাল আমার পেশেন্টকে ভর্তি করেছি। ডাক্তার দেখাতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো অসুবিধা হয়েছে? না না না। কেন এই প্রশ্ন উঠছে? কেননা আজকে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা মেদিনীপুর মেডিকেল কলেজে। কারণ গতকালই অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে এফআইআর হয় এবং প্রসূতি মৃত্যুর ঘটনায় 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয় তার প্রতিবাদে। যদিও সেই পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত থেকে পিছু হটেছে মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা। বিকেলে অধ্যক্ষের সঙ্গে বৈঠকের পরই তারা তাদের পরবর্তী পদক্ষেপ জানাবেন। এইভাবে কোনো চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করা যায় না, যেটা সম্পূর্ণভাবেই চিকিৎসকদের বিষয়। ধরুন একজন এসআই তদন্ত করছেন, যিনি রাইটার লিখেছিলেন, যিনি তদন্ত করছেন তিনি হচ্ছেন এমকম পাস, আর যার বিরুদ্ধে তদন্ত করছেন তিনি একজন গ্র্যাজুয়েট ডক্টর বা একজন পোস্ট গ্র্যাজুয়েট ডক্টর। আর এই সম্পূর্ণ বিষয়টাই বৈজ্ঞানিক, আর এই সরকারটা মস্তিষ্কটাই অবৈজ্ঞানিক এবং বিজ্ঞানের সঙ্গে একটা প্যারামেডিক্যালও নয়, প্যারাসায়েন্সও নয়, একটা স্বৈরাচারের সংঘাত হচ্ছে। নিষিদ্ধ স্যালাইন কেন ব্যবহার করা হলো? ব্ল্যাকলিস্টেড কোম্পানির স্যালাইন ব্ল্যাকলিস্টেড করেছে এটা জানার পরেও কেন ব্যবহার করা হলো? কেন সেই স্যালাইন আমাদের রাজ্য সরকার নিল জেনেও নিষিদ্ধ? কেন সেটা মানুষের শরীরে প্রয়োগ করার অনুমতি দিল? তাহলে যারা অনুমতি দিয়েছেন, যারা হাসপাতাল চালান, দায় তাদের নাকি অন্যদের? এটা দায় অস্বীকার করার জন্য, দায় ঝেড়ে ফেলার জন্য, ধামাচাপা দেবার জন্য ডাক্তারদের সাসপেন্ড করেছেন সরকার। বেঠিক কাজ করেছে। উচিত ছিল সরকারের বলা যে আমাদের সাসপেন্ড করা উচিত ডাক্তারকে না, সাসপেন্ড করা উচিত স্বাস্থ্য সচিব আর স্বাস্থ্যমন্ত্রীকে। আমি ডিমান্ড করছি যে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবকে অ্যাকশন নিক সরকার। তার পরিবর্তে আরজি করার কথা ভেবে ভয়ে ভয়ে ডাক্তারদের সাসপেন্ড করার যে মনোভাব, ডাক্তারদের বিপদে ফেলার যে মনোভাব সরকার নিচ্ছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে। এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিষেবা এবং জুনিয়র চিকিৎসকদের অবস্থান জানা উজ্জ্বল। একদম তাই। দেখো, প্রথম হচ্ছে স্বাস্থ্য পরিষেবা, সেটা কিন্তু এখনো পর্যন্ত বহাল রয়েছে। আজকে সকাল থেকে সেই অর্থে কোনো কর্মবিরতি হয়নি। 2-4জন চিকিৎসক হয়তো কর্মবিরতি বা তারা আসেননি দায়িত্বে, কিন্তু হাসপাতালের ছবি আমরা সকাল থেকে দেখিয়েছি, সেটা কিন্তু একেবারে স্বাভাবিক পরিস্থিতি ছিল। এবং আমাদের এখানকার যারা ডাক্তার তারা যেটা জানিয়েছেন যে তারা আজকে বৈঠক করবেন, করে পরবর্তী কর্মপদ্ধতি তারা চূড়ান্ত করবেন। তুমি দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে কলকাতা থেকে চিকিৎসকরা তারা এখানে এসে পৌঁছচ্ছেন এবং মূলত আরজিকর আন্দোলনের যারা মুখ ছিলেন, যারা সামনে রেখে, যাদেরকে সামনে রেখে দীর্ঘদিন ধরে আরজিকরকে কেন্দ্র করে আন্দোলন হয়েছে গোটা রাজ্য জুড়ে, তারাও কিন্তু এখানে এসে পৌঁছচ্ছেন। এবং আমাদের কাছে যা খবর, বেলা 4টে নাগাদ এখানকার যারা জুনিয়র ডাক্তার আছেন এবং সিনিয়র ডাক্তার আছেন তাদেরকে নিয়ে এনারা বসবেন এবং সেখানেই পরবর্তী কর্মসূচি চূড়ান্ত হবে। আপনারা মূলত কোন পথে হাঁটতে চাইছেন? দেখুন, আমরা মূলত কোন পথে হাঁটতে চাইছি এটা নিয়ে তো আপনি নিজেই বললেন যে বিকেল 4টের সময় আমাদের একটি মিটিং হবে এবং তারপরে আমরা সিদ্ধান্ত জানাবো। এবং আপনি যেটা বললেন যে সকাল থেকেই চিত্র দেখানো হয়েছে, বিভিন্ন রকমের হাসপাতালের খণ্ডচিত্র যা দেখা গেছে যে সমস্ত রকমের কাজ বহাল আছে, অর্থাৎ রোগী পরিষেবা, রোগী স্বাস্থ্যের কথা ভেবে আমরা কিন্তু এখন অবধি পূর্ণ কর্মবিরতিতে যাইনি। যদিও এই ঘটনা বারংবার প্রমাণ করছে এটাই যে আমাদের হাসপাতালগুলিতে সিকিউরিটি থেকে শুরু করে রোগীর সিকিউরিটি, ডাক্তারের সিকিউরিটি, দুটোর মধ্যে কোনোটাই সরকার দিতে পারছে না। এবং সে একটি সেমিনার রুমেতে একটি জুনিয়র চিকিৎসকের মৃত্যু থেকে শুরু করে হয়তো নিষিদ্ধ হয়ে যাওয়া ওষুধ চালানোর পরে সেপটিক শকে একজন রোগিনীর মৃত্যু অবধি
এই যে রোগী স্বার্থ এবং চিকিৎসক স্বার্থ, সাধারণ মানুষের স্বার্থ, তা কিন্তু কোথাও গিয়ে পশ্চিমবঙ্গে ব্যাহত হচ্ছে। এবং আমরা যা চাই, অবিলম্বে যেন স্বাস্থ্য দপ্তর এবং আমাদের হেলথ মিনিস্টার থেকে শুরু করে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি থেকে শুরু করে প্রত্যেকে যেন এর দায়টা নেন। এই দায়টাকে বাইপাস করে জুনিয়র চিকিৎসকদের উপর যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে বা সিনিয়র চিকিৎসকদের উপর যা চাপিয়ে দেওয়া হচ্ছে, তা যেন অচিরেই বন্ধ হয়। আজকে আপনারা বলেছিলেন 8টা থেকে কর্মবিরতি হবে, কিন্তু আপনিও দেখেছেন বা আমরাও যারা দেখলাম যে কর্মবিরতি সেই অর্থে আপনারা কিন্তু করেননি। কর্মবিরতি একটা চূড়ান্ত আন্দোলনের রূপ, যেখানে দাঁড়িয়ে একটা হাসপাতাল কার্যত স্তব্ধ হয়ে যেতে পারে, কারণ জুনিয়র ডাক্তাররাই হাসপাতালে এখন একটা বড় অংশ। ফলে সেই পথে কি আপনারা হাঁটবেন, নাকি অন্য কোনো আন্দোলনের পথ আপনারা ভাবছেন? দেখুন, এটার উত্তর হচ্ছে এত সহজ নয়। তার কারণটা হচ্ছে কর্মবিরতি আমরা কেন করি। এই যে আগের কর্মবিরতি গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ দেখেছে, তা কেন দেখেছে? তার কারণ হচ্ছে একটি অত্যন্ত নক্কারজনক ঘটনা আরজিকর মেডিকেল কলেজে ঘটেছিল। এবং এই যে আজকে মেদিনীপুর মেডিকেল কলেজের বুকে আমরা দাঁড়িয়ে আছি, তার পেছনেও কিন্তু একটি অত্যন্ত নক্কারজনক ঘটনা, একটি রোগিনীর মৃত্যু, একজন প্রসূতির মৃত্যু। এবং এইখানে দাঁড়িয়ে আমরা জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সিনিয়র ডাক্তার প্রত্যেকেই আমাদের কাছে একটি ভয়ঙ্কর ডাইলেমার একটি সিচুয়েশন। কারণ হচ্ছে এই যে অসাধু ব্যবসায়ীরা যে ওষুধ সাপ্লাই করেছে, যে ওষুধ পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গঞ্জ থেকে শুরু করে মেডিকেল কলেজ সর্বস্তরে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেই ওষুধ চালিয়ে আমরা চিকিৎসা চালালেও তার হয়তো রোগী পরিষেবা ব্যাহত হবে। আবার যদি জুনিয়র ডাক্তাররা পুরনো কর্মবিরতি করে, তাহলেও হয়তো কোথাও গিয়ে একটু রোগী স্বার্থ ব্যাহত হবে। আমরা চিকিৎসকরা চিকিৎসা করতে চাই, আমরা চাই না রোগী স্বার্থ রোগীর যে পরিষেবা তা ব্যাহত হোক। এইখানে দাঁড়িয়ে আমাদের কাছে এখন যে যুদ্ধ, তা যুদ্ধ হচ্ছে বিস্তৃত যুদ্ধ, এবং এই যুদ্ধ ডাইলেমার সাথে যুদ্ধ। যে যুদ্ধই হোক না কেন, সেক্ষেত্রে রোগী পরিষেবা যে কিছুটা হলেও বিঘ্নিত হবে, এতে কোনো সন্দেহ নেই। মানে এই স্যালাইন চালালেও যেমন রোগীরা বিপদে পড়বেন, ঠিক একইভাবে আপনারাও যদি কর্মবিরতি করেন, তাহলেও কিন্তু সেই রোগী পরিবারগুলোই বিপদে পড়বে, এতে তো সন্দেহ নেই। এই দ্বিতীয় পয়েন্টটাতে হচ্ছে সরকার বলছে নাকি তারা বিপদে পড়বে না। কারণ এই সরকার যখন আমরা প্রথম সিজওয়ার্ক করেছিলাম, তখন বলেছিল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য মানুষ মারা যাচ্ছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে জুনিয়র ডাক্তারদের জন্য নাকি মানুষ মারা যাচ্ছে। কাজেই এই প্রশ্নটা আমার সরকারকে রইল যে আদৌ কি আমাদের উপস্থিতিতে কর্মবিরতিতে কি রোগী পরিষেবা ব্যাহত হবে নাকি হবে না। এটা জুনিয়র ডাক্তাররা কি কাজ করে, কতটা কাজ করে, একজন ইন্টার্ন থেকে সিনিয়র রেসিডেন্ট অব্দি কি পরিমাণ ওয়ার্কলোড নেয়, তার রোগীরা হয়তো জানেন, সাধারণ মানুষ হয়তো জানেন, কিন্তু সরকার জানেন কিনা আমার এখনো সন্দেহ। আমার কাছে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এটা ঘটনা যে যিনি এখানকার দায়িত্বে ছিলেন সিনিয়র ডাক্তার, এবং গতকালও সরকার পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই ডাক্তারবাবু তিনি হাসপাতালে না থেকে সেই সময় অন্য একটা নার্সিংহোমে তিনি ব্যস্ত ছিলেন অপারেশনে, এবং পাওয়া গেছে, এবং সেও সাসপেন্ডের তালিকায় আছে। তা আপনারা যে 12 জনের তালিকা বলছেন, যে ডাক্তার নিজের হাসপাতাল ছেড়ে নার্সিংহোমে ট্রিটমেন্টে যাচ্ছেন, তাকেও কি আপনি 12 জনের মধ্যে অপরাধী বলে মনে করবেন না? অপরাধী বলে মনে করার আমি কেউ নই, আমি বিচারক নই। আর প্রথম কথা এইটি। দ্বিতীয় কথা হচ্ছে তিনি বোধহয় স্টেটমেন্ট দিয়েছেন, তিনি বোধহয় দেখিয়েছেন তিনি কোন সময় থেকে কোন সময় অপারেশন করেছেন বাইরে, এবং কোন সময় থেকে কোন সময় এখানে ডিউটি করেছেন, তিনি বোধহয় এটা দেখিয়েছেন, যতদূর আমি পেপারে নিউজ পড়লাম। তার থেকে বড় কথা, আমার একটি প্রশ্ন রয়েছে। যা তদন্ত চলছে, নবান্ন থেকে একটি মিটিংয়ে আমরা দেখেছি 12 জনের নামের লিস্ট বলা হয়েছে তাদের এগেনস্টে সিআইডি তদন্ত করা হবে, তাদের এগেনস্ট নাকি এফআইআর করা হয়েছে, যদিও আমরা সাসপেনশনের কোনো অর্ডার বা এফআইআর এর কোনো কপি এখন অবধি আমরা দেখতে পাচ্ছি না। তো তবু যা হয়েছে তা ঘৃণ্য, এভাবে সবাইকে এভাবে দায়ী করে দেওয়া যায় না, 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে যেটা, যে ওষুধ কোম্পানির টেন্ডার বাতিল হয়ে গিয়েছিল, যে ওষুধ কোম্পানি জাল ওষুধ সরবরাহ করেছে, যে ওষুধ কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অলরেডি ব্যান্ড, সেই ওষুধ কোম্পানির এগেনস্টে ভুরি অভিযোগ জমা পড়া সত্ত্বেও, সেই ওষুধ কোম্পানিকে ব্যান করে দেওয়ার সত্ত্বেও এই যে প্রসূতি মৃত্যু ঘটলো, তার জন্য কি স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকে তারা কি সাইন করে বেরিয়ে যাচ্ছিলেন? তারা কি নিজের কাজ ঠিক করে করেননি? এই প্রশ্নটা আমার তাদের প্রতি। তাদের এগেনস্টে কি কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিং, তাদের এগেনস্টে কি তাদের এগেনস্টে কি কোনো সিআইডি তদন্ত, তাদের এগেনস্টে এফআইআর করতে হলে কোথায় এফআইআর করতে হবে, তা জানা হেলথ মিনিস্ট্রি প্রশ্ন তুলছেন জুনিয়র চিকিৎসকরা যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যেটা ব্যান করে দেওয়া হয়েছিল, নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, উৎপাদন বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল, তাকে কাঠগড়ায়, সেই কোম্পানিকে কাঠগড়ায় দাঁড় না করিয়ে কেন চিকিৎসকদের কাঠগড়ায় দাঁড় করানো হলো? কেন তাদের গাফিলতিকে দুষলেন রাজ্য সরকার, রাজ্য প্রশাসন? ধন্যবাদ তোমায় এই মুহূর্তে উজ্জ্বল।